এর আগে যতটা ক্লাস হয়েছিল পিএইচ স্কেল লিখেছেন যেটা, এবার হবে পিএইচ স্কেলের পরের পেজ নাম্বার 114। এখানে একটা ছক দেওয়া আছে, সেই ছকটা থেকে শুরু করব। যে ছকের মধ্যে কি বলা আছে, ছকের মধ্যে একটা নাম দেওয়া আছে বাম দিকে নাম, তার সাথে এখানে বলা আছে যে এটার পিএইচ 7 এর কম না 7 এর বেশি। তারপর যেটা আছে যে তাহলে তার প্রকৃতি কেমন হবে। তাহলে এবার প্রথমটা হচ্ছে ভিনিগারের দ্রবণ। ভিনিগার সাধারণত কি হয়, ভিনিগার সাধারণত অ্যাসিডিক অ্যাসিড, আমরা জানি ভিনিগারে কি থাকে, অ্যাসিডিক অ্যাসিড থাকে। তাহলে ভিনিগার যদি অ্যাসিডিক অ্যাসিড হয় তাহলে তার পিএইচ এর মান 7 এর কম হবে, কারণ অ্যাসিড আছে, অ্যাসিড থাকলে 7 এর কম। পিএইচ স্কেল অবধি বলেছিলাম, তার পিএইচ স্কেলের মধ্যে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে পিএইচ স্কেলে 14টা দাগ থাকে, 0 থেকে শুরু করে 14 অবধি দাগ কাটা থাকে। এই 14 দাগের মধ্যে 0 থেকে যেটা 7 আছে আর 7 থেকে 14 আছে। তাহলে 0 থেকে যদি 7 অবধি যায় তাহলে সেটা হবে অ্যাসিড, আর 7 থেকে যদি 14 অবধি যায় তাহলে সেটা হচ্ছে ক্ষার। এবার হচ্ছে যে 7টা তাহলে কি, 7টা হচ্ছে প্রশম, 7 হচ্ছে প্রশম দ্রবণ। এটা পরে বলছি, আগে ওটা বলে দিই। এবার হচ্ছে যে কোনো অ্যাসিড যদি 6.45 হয় তাহলে সেটি কেমন অ্যাসিড, তাহলে সেটি হবে মৃদু অ্যাসিড। মানে 7 থেকে যত 0 কাছাকাছি যাবে তত তীব্র অ্যাসিড বা ক্ষতিকারক অ্যাসিডে পরিণত হবে। 7 থেকে যত 0 কাছাকাছি যাবে তত তীব্র অ্যাসিড, আর 7 থেকে যত 14 এর কাছাকাছি যাবে তত তীব্র ক্ষার। আর 7 এর কাছাকাছি যারা থাকবে তারা সবটা হচ্ছে মৃদু ক্ষার বা মৃদু অ্যাসিড। তাহলে আমাদের পানিস্থলীতে যেটা পিএইচ থাকে তার সাধারণত হচ্ছে পিএইচ 0.9 থেকে 1.05 1.65 যাই হোক। তাহলে 0.9 থেকে 1.05 এই স্কেলের মধ্যে যদি কোনো একটা অ্যাসিড থাকে তাহলে সেটা কত তীব্র সেটা আমরা বুঝতেই পারছি। 0.9 মানে 1 থেকেও কম, আর 1.05 তাহলে মিউরেটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যে যেটা থাকে তাহলে সেটা হচ্ছে তীব্র অ্যাসিড। ওইরকম করে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড দেখি NaCl তাহলে সেটাও কিন্তু তীব্র ক্ষার, তীব্র ক্ষার হচ্ছে, এটা তো প্রশ্ন। তীব্র ক্ষার হচ্ছে NaOH KOH, তাহলে এরাও কিন্তু এই 14 এর কাছাকাছি থাকে, তার জন্য এটা হচ্ছে তীব্র ক্ষার। তাহলে বোঝা গেল যে পিএইচ স্কেলের মধ্যে থাকে 0 থেকে 14 অবধি দাগ, যার মধ্যে 0 থেকে 7 যেটা হবে সেটা হচ্ছে অ্যাসিড, আর 7 থেকে 14 যেটা হবে সেটা হচ্ছে ক্ষারীয়। এবার হচ্ছে 7 যেটা সেটা হবে প্রশম দ্রবণ বা প্রশম যৌগ, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবার হবে যে ওই ছকটাতে কি বলছে, যে প্রথমটা ভিনিগারের দ্রবণ যেটা হচ্ছে 7 এর কম, অ্যাসিডিক অ্যাসিড হওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে সাবান জল। সাবান জলে কি থাকে, সাবান জলে থাকে ক্ষার। তাহলে ক্ষার থাকার জন্য সেটা 7 এর বেশি। তাহলে এটা কি হবে, প্রকৃতি কি হবে, ক্ষারীয়। প্রথমটা প্রকৃতি হবে আম্লিক। 3 নম্বর এবার হচ্ছে সাধারণ লবণের জলীয় দ্রবণ। সাধারণ লবণের জলীয় দ্রবণ হবে 7 এর সমান। তাহলে এটি কি হবে, প্রশম প্রকৃতির। এরপরে 4 নম্বর
4 নম্বরটা হবে কি ছিল 4 নম্বর খাবার সোডা। তাহলে খাবার সোডার মধ্যে কি আছে? তাহলে খাবার সোডার দ্রবণ হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, কারণ খাবার সোডার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সোডিয়াম বাইকার্বনেট একটা ক্ষারীয় যৌগ, তার জন্য এটা হবে ক্ষারীয়। এটা হবে 7 বেশি। আর একটা হবে লাস্ট 5 নম্বর পাতিলেবুর রস। সাতের কম, তাহলে এটা আম্লিক। এই সবটা আছে, সেই সবটা পূর্ণ করবে। এরপরে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আছে যেগুলো আমি আগেও বলেছি, যে আমরা গাছে বা তেঁতুল গাছের তলায় পাতা জন্মায় না কেন। এখানে পিএইচ এর প্রেক্ষিতে আছে কোশ্চেনটা, যে পিএইচ স্কেলের মাধ্যমে তুমি কি করে বলবে। পিএইচ স্কেলের মাধ্যমে বলা হবে, বলছি যে ধরো আমি যেখানে বেশি সারই ব্যবহার করছো, আমি যদি এখন মাছ চাষ করার পুকুরে জলটাই নিই, তাহলে কি দেখতে হবে, যে যখন মাছ চাষ করার পুকুরে জলটা নেব তখন একটু অল্প পরিমাণে জল নিয়ে কোন একটা জারের মধ্যে রেখে দিয়ে বা টেস্ট টিউবে রেখে তার মধ্যে পিএইচ স্কেল প্রবেশ করাবো। পিএইচ স্কেল প্রবেশ করালে সেটা যদি আম্লিক হয়, তার আম্লিক কতটা আম্লিক সেটা বোঝা যাবে, সাতের কত কাছাকাছি। ধরে নাও যে সেটা হলো 5, যার পিএইচ এর মান হচ্ছে 5। তাহলে পিএইচ এর মান যদি 5 হয়, তাহলে তার মধ্যে কত পরিমাণে বা কত পিএইচ যুক্ত ক্ষার দিলে সেটি প্রসম হবে। তাহলে এর মধ্যে কত, এটা কত কম আছে, 7 থেকে 2 কম। তাহলে 7 থেকে 2 বেশি মানে 9 পিএইচ যুক্ত যদি আমি এতে ক্ষার দিই, তাহলে কিন্তু এই পুকুরের জলটা বা যেখানে মাছ চাষ করা হয় সেই জলটা পিএইচ এর মানটা প্রসম হয়ে যাবে। এটা সাধারণ হিসাব, কিন্তু দশমিক যুক্ত থাকে তাহলে সেখানেও হবে। পিএইচ বের করার আলাদা পদ্ধতি আছে, যেটা উঁচু ক্লাসে আছে। একই রকম ভাবে প্রত্যেকটা যেটা আছে, যেমন জমির আছে, তাহলে জমির ওই মাটিটাকে কিছুটা জলের মধ্যে ঘুরে দিয়ে সেখানকার পিএইচ মেপে নেওয়া, সেখানকার পিএইচ অনুযায়ী সেখানে চুন দেওয়া। একই রকম ভাবে আমরা বা তেঁতুল গাছের তলায় যেটা আছে, সেখানকার মাটি নিয়ে জলের মধ্যে ঘুরে দিয়ে তার পিএইচ নেওয়া, তার পিএইচ অনুযায়ী আবার সেখানে চুন দেওয়া। তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু কি আছে, পিএইচ এর বা পিএইচ স্কেলের বিশাল ব্যবহার আছে। এরপরে যেটা হবে যে মানুষের দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখা। তাহলে মানুষের দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় থাকে কি করে, তার আগে আমাদের দেখতে হবে যে আমাদের খাদ্য কি কি আছে। তাহলে আমাদের খাদ্য যে সমস্ত খাদ্য আছে, যেমন জৈব পদার্থগুলো, যেমন ফলমূলগুলো, শাকসবজি, পাতা, এগুলো কি থাকে। তাহলে এগুলো হচ্ছে এদের মধ্যে যেগুলো টক, তার যেগুলো আমরা খাই, তাহলে এগুলো যাদের খায় তারা বেশি ক্ষতি করে না, মানে কি, তাহলে তারা মৃদু অ্যাসিড আছে। তাহলে যে সমস্ত জৈব যৌগগুলো আমরা খেয়ে থাকি, যেমন ফলমূল খেয়ে থাকি, যেমন আপেল, ম্যালিক অ্যাসিড, তারপরে লেবুগুলো সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিডগুলো আমরা খেয়ে থাকি। এরপরে হবে যে এই কথাটা একটা ছক আছে, সেই ছকের মধ্যে বলতে হবে যে কোন অ্যাসিডটা বা অ্যাসিডের মধ্যে কি দিলে কি হবে। এর আগেও আমি বলেছিলাম যে অ্যাসিড ও ক্ষারকে কোনোদিনই টেস্টের মাধ্যমে, স্বাদ গ্রহণের মাধ্যমে কিন্তু পরীক্ষা করা উচিত নয়, কারণ কোন অ্যাসিডটা কত বেশি অ্যাসিডিক আর কোন ক্ষারটা কত বেশি ক্ষারীয় সেটা কিন্তু আমরা জানি না। এবার যদি স্বাদ গ্রহণ করতে যাই, তাহলে কি হবে, সেটা আমাদের জিহ্বা পুড়িয়ে দেবে। তাহলে জিহ্বা যদি পুড়িয়ে দেয়, তাহলে কি হবে, আমাদের অনেক বেশি ক্ষতিকর হয়। তাছাড়া ক্ষারের কাছে যদি যাওয়া যায় বিনা চশমা বা বিনা চোখের প্রোটেকশন নিয়ে, তাহলে যদি ক্ষার চোখের মধ্যে পড়ে যায়, তাহলে আমাদের চোখের খুব বেশি পরিমাণে কিন্তু ক্ষতি সাধন করাবে। তার জন্য পিএইচ কে পরীক্ষা করার জন্য, পিএইচ কে বলছি, অ্যাসিড বা ক্ষারকে জানার জন্য আমাদের অত্যন্ত জরুরি যেটা হবে সেটা হচ্ছে যে কোনো লিটমাস পেপার বা নির্দেশক ব্যবহার করা। এরপরে যেটা আসবো যে মানুষের দেহে অম্ল ক্ষারের ভারসাম্যতাকে কি করে রক্ষা পায়। তাহলে
আমরা যে সমস্ত খাবারগুলো খেয়ে থাকি তাদের মধ্যে কি থাকে, অ্যাসিডও থাকে আবার ক্ষারও থাকে। অ্যাসিড কোথায় থাকে, যে যদি কেউ আমিষ জাতীয় খাদ্য খেয়ে থাকে, আমিষ জাতীয় বলতে মাছ মাংস ডিম, তাহলে এই আমিষ জাতীয় খাদ্যতে কিন্তু 20% থাকে, এগুলো 20% মানুষের চাহিদা পূরণের কাজে লাগে। কিন্তু এদের মধ্যে থাকে অম্লিক বা অম্ল, এদের মধ্যে থাকে অ্যাসিড। এদের যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে অ্যাসিডের মাত্রা বাড়ে বা অ্যাসিড উৎপন্ন করে। কিন্তু 80% যেটা হচ্ছে আমরা যদি নিরামিষ মানে যারা শাকসবজি মাছ মাংস খায় না, যারা শাকসবজি খায়, তাহলে এগুলো থেকে কিন্তু তৈরি হয় ক্ষার। তাহলে একটা মানুষের স্বাভাবিক, কিন্তু আমাদের শরীরে অম্লের অ্যাসিড তো এমনিতেই আছে, এলার্জি আছে, তারপরে পাকস্থলীতে আছে, তাহলে বিভিন্ন জায়গায় অ্যাসিড আছে, তাহলে অ্যাসিডের মাত্রা কিন্তু কম প্রয়োজন, বেশি প্রয়োজন হচ্ছে ক্ষারের। তাহলে এগুলো হচ্ছে শাকসবজি জাতীয় জিনিস আর এগুলো হচ্ছে অ্যাসিড জাতীয় জিনিস। এবার হবে যে বিভিন্ন প্রকারের ছক আছে, যেমন 115 পাতার একটা ছক আছে, সেই ছকটাতে বলা আছে যে কয়েকটা জিনিসের নাম লেখো, সেই জিনিসগুলোর মধ্যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। তার আগে 115 পাতার উপরের দিকে বেশ কয়েকটা অ্যাসিড ও ক্ষারের নাম লেখা আছে, সেই সমস্ত অ্যাসিড ও ক্ষারকে কি করতে বলছে, শনাক্ত করতে বলছে, যে এদের মধ্যে কোনগুলো অ্যাসিড কোনগুলো ক্ষার। যেমন আছে মিউরেটিক অ্যাসিড আছে, সাবান জল আছে, তারপরে খাদ্য লবণ আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেগুলো তোমাদেরকে ছকের মধ্যে করতে হবে। অ্যাসিডকে জানা যায় কিসের মাধ্যমে, লিটমাস পেপার দিয়ে, ক্ষারকেও জানা যাবে লিটমাস পেপার দিয়ে। এবার অ্যাসিডের বর্ণ পরিবর্তন কি হয়, লিটমাস কাগজের সাধারণ বর্ণ হচ্ছে বেগুনি, এবার যদি অ্যাসিডে দেওয়া হয় তাহলে কি হবে লাল, আর বেসে দেওয়া হয় তাহলে ব্লু। তাহলে অ্যাসিডে দেওয়ার সাথে সাথে লাল হবে আর বেসে দেওয়াতে ব্লু হবে। এবার এটা কি জানতে পারলাম যে প্রত্যেকটা লিটমাসের, এটা লিটমাসের লিটমাস পেপার এটা জানতে পারলাম। এবার হবে অন্যান্য যেমন নির্দেশক আছে, মিথাইল অরেঞ্জ আছে, মিথাইল রেড আছে, তারপর ফেনফথেলিন আছে, ফেনফথেলিন, তাহলে এই সমস্ত নির্দেশকের ক্ষেত্রে আলাদা আলাদা বর্ণ আছে। এরপরে যেটা জানবো এরপরে পাতা পেজ নাম্বার 116, এটা বড় ছক আছে, সেই ছকের মধ্যে বলেছে যে বিভিন্ন জিনিসের নাম লেখো, সেই জিনিসগুলোর মধ্যে আবার যদি লিটমাস পেপার দিই তাহলে তাদের বর্ণের কি রকম পরিবর্তন হবে। সেই ছকটা ধরে নেবে বিভিন্ন প্রকারের পদার্থের নাম বলে, যেমন কিছুক্ষণ আগে বললাম ভিনিগারের দ্রবণ দেবে, সাবান জল, এই জলের ক্ষেত্রে আমরা পিএইচ বের করলাম, তাদের এই দ্রবণ দিয়ে দিবে, দিয়ে বের করে দিবে। যেগুলো ক্ষার হবে, ক্ষারের ক্ষেত্রে কি হবে লিটমাস কাগজ, ক্ষারের ক্ষেত্রে যেটা আছে সেটা বলবে। নীল লিটমাসটা কি হবে, নীল লিটমাসটা ক্ষারের ক্ষেত্রে কি থাকবে, নীল লিটমাসটা নীলই থাকবে, লালটা নীল হয়ে যাবে। অ্যাসিডের ক্ষেত্রে লালটা লাল থাকবে কিন্তু নীলটা লাল হয়ে যাবে। তাহলে এই সমস্ত ছকগুলো যেগুলো আছে সেগুলো একই ধরনের প্রশ্ন আছে, সেগুলো দেখে নেবে। এরপরে যেটা হচ্ছে যে ক্ষারের দ্রবণ বা অ্যাসিডিক দ্রবণ যদি আমরা ব্যবহার করি তাহলে কি কি হতে পারে ক্ষতি। যেমন ক্ষার যদি আমরা সাধারণভাবে ব্যবহার করি, যেমন ক্ষার ব্যবহার করার সময় যদি আমাদের হাতে বা চোখে পড়ে যায় তাহলে কি হবে, যদি হাতে পড়ে তাহলে কি হবে, সেই জায়গাটা বারবার ধুয়ে নিতে হবে, বারবার পরিষ্কার জলে বারবার ধুয়ে নিতে হবে। যদি তাতেও না কমে তাহলে সেই জায়গাটা কি করতে হবে, কোনো একটা শুকনো কাপড় দিয়ে চেপে দিয়ে সে তাকে সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে যে যদি হাতে বা গায়ে পড়ে যায় অ্যাসিড বা ক্ষার। দ্বিতীয়ত হচ্ছে
যে যদি কেউ অ্যাসিড বা ক্ষার খেয়ে নেয় তাহলে তার ক্ষেত্রে কি হবে? অ্যাসিড বা ক্ষার যদি খেয়ে নেয় তাহলে তাকে জল বেশি পরিমাণে খাওয়াতে হবে, তার সাথে সাথে তাকে সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটাল নিয়ে যেতে হবে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। 3 নাম্বার, অ্যাসিড বা ক্ষার ব্যবহার করার সময়, বেশি ক্ষেত্রে ক্ষার ব্যবহার করার সময় আমাদের সব সময় মুখটা ঢেকে রাখতে হবে। মুখটা ঢেকে রাখতে হবে কারণ যে যদি ক্ষার চোখের মধ্যে পড়ে যায় তাহলে আমরা কি করব? চোখের মধ্যে কোনো কিছু পড়ে গেলে আমরা সাধারণত রগড়ানো শুরু করে দিই বা সেটাকে মালিশ করা শুরু করে দিই, যে এদিক ওদিক করি। তাহলে কি হবে? যে জায়গাতে ক্ষার পড়লো সেই জায়গাতে ক্ষারটা না থেকে পুরো চোখের মধ্যে ছড়িয়ে যাবে। তাতে কি হবে? যে অংশটা ক্ষতি হওয়ার কথা ছিল তার বেশিরভাগটা পুরোটাই ক্ষতি হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে সেই চোখটা বন্ধ করে দিয়ে বা সেখানে ঠান্ডা জল দিয়ে প্রথমে ধুয়ে তাকে সঙ্গে সঙ্গে আবার হসপিটাল নিয়ে যেতে হবে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাহলে একই রকম ভাবে দেখলাম যে হাতে বা গায়ে পড়লে সেটাকে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপরে তাকে শুকনো কাপড় দিয়ে বেঁধে দিয়ে তাকে হসপিটাল নিয়ে যেতে হবে। তারপরে কেউ খেয়ে নিলে তাকে তো সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যেতে হবে। 3 নাম্বার, অ্যাসিড বা ক্ষার ব্যবহার করার সময় সেগুলো যদি চোখে বা মুখে পড়ে যায়, চোখে যদি পড়ে যায় তাহলে সেখানে রগড়ানো ছেড়ে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তাকে হসপিটাল নিয়ে যেতে হবে। তাহলে এগুলো হচ্ছে সাধারণত ক্ষতিকারক দিক, যে এগুলো ক্ষতি হলে কি কি করতে হবে, প্রতিকার। এটা আছে পেজ নাম্বার 116 এর সবচেয়ে নিচের অংশে, খুব ভালো প্রশ্ন। এরপরে আবার আছে যে বিভিন্ন অ্যাসিডের নাম বলা আছে, যে লেবুর রস, তার নীল লিটমাসটা কি হবে, লাল লিটমাসটা কি হবে। যেমন পেজ নাম্বার 117 তে আছে যে লেবুর রস আছে, লেবুর রসটা নীল লিটমাস যদি তার মধ্যে প্রবেশ করানো হয় তাহলে কি হবে? নীলটা লাল হবে। লাল লিটমাস যদি তার মধ্যে প্রবেশ করানো হয় তাহলে কি হবে? লালটা আবার লালই থাকবে। খাবার জল কি হয়? সাধারণত প্রশম। তাহলে এটাও সেম একই রকমই থেকে যাবে। সাবান জল আছে। তাহলে এগুলো জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। নিচে আরেকটা ছক আছে, সেখানে আবার বলা আছে যে লিটমাসের উপর অ্যাসিড বা ক্ষারের কি কি বা প্রশ্ন বিক্রিয়ার কি কি প্রক্রিয়া আছে। যেমন লিটমাস কাগজ দিলাম, অ্যাসিডের মধ্যে যদি প্রবেশ করে তাহলে কি হবে? লাল হবে। ক্ষারের মধ্যে প্রবেশ করে নীল হবে। প্রশ্নের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে তার বর্ণ পরিবর্তন হলো না। একই রকম ভাবে আলাদা একটা মিথাইল অরেঞ্জ আছে, এর কি হবে, এর কি হবে, এটাতে কি হবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে ছকগুলো, সেগুলো ছক করে নেবে। এরপরে আসবো 118 পাতায়, পেজ নাম্বার 118। এটা এই পাতাটা ইম্পর্টেন্ট। এখানে বলা আছে দেখো শুরুতেই যে এখানে বিভিন্ন আমাদের দেহের মধ্যে উপস্থিত বিভিন্ন পদার্থগুলো আছে, যেমন লাল রস আছে, পিত্ত রস আছে, তারপর পাকস্থলীর রস আছে, তারপরে রক্ত আছে, মূত্র আছে। তাহলে এই সমস্ত জিনিসের পিএইচ কেমন আছে? তাহলে এই পিএইচটা যদি সাথে কম হয় সেটা আম্লিক, সাথে বেশি হয় তাহলে ছাড়িয়ে এই সমস্ত জিনিসগুলো পাশে লেখা আছে তার প্রকৃতি কেমন হবে। যেমন লাল রসের পিএইচ হচ্ছে 6.02 থেকে 7.05। তাহলে এর মধ্যে 6.02 থেকে 7.05। তাহলে দেখো সাতের বেশ খানিকটা কম কিন্তু সাতের থেকে অল্প পরিমাণে বেশি, তাহলে তার সাধারণ প্রকৃতি কেমন হবে? অ্যাসিডিক, অ্যাসিডিক ইংরেজিতে হয়ে গেল। তাহলে সাধারণ প্রকৃতি হলো আম্লিক ধরনের। পাকস্থলীর রস, পাকস্থলীর রস হচ্ছে
0.9 থেকে 1.05, তাহলে তীব্র আম্লিক। তিন নম্বর পিত্তরস। পিত্তরস হচ্ছে 8.00 থেকে 9.00, তাহলে এটি হচ্ছে খালি। রক্ত হচ্ছে 7.0 থেকে আছে মনে হয়, থেকে 7.45, তাহলে 7 7 বেশি, তাহলে এটি কি হবে? ক্ষারীয়। এটা হচ্ছে 4.00 থেকে 8 অবধি মূত্রটা। তাহলে এটাকে কি বলা হবে? দেখো 7 এর বেশ খানিকটা কম কিন্তু 7 এর 1 বেশি, তাহলে এটাকে কোনো কিছু বলা যাবে না। যখন যার পিচ যত যেভাবে হবে সেটা পরীক্ষা করার সময় বোঝা যাবে। তাহলে যদি 7 এর কম হয় তাহলে তার মূত্রটা আম্লিক ধরনের, 7 এর যদি বেশি হয় তাহলে সেটা ক্ষারীয় প্রকৃতির। এবার হচ্ছে যে এদের কি ভূমিকা আছে শরীরের ভারসাম্য রক্ষা করার। সাধারণত একটা শরীরের পিচ থাকা উচিত 7 থেকে 8 এর মধ্যে, তাহলে কিন্তু স্বাভাবিক শরীরটা স্বাভাবিক কাজ করবে। কিন্তু এর থেকে কম হয়ে গেলে বা এর থেকে বেশি যদি হয়ে যায় তখন শরীর স্বাভাবিক কাজ করবে না। তখন যদি শরীর স্বাভাবিক কাজ না করে তাহলে কি হবে? শরীরের বিভিন্ন অংশ ক্ষতিসাধন করবে। যেমন যে আমাদের শরীরে কোনো কারণে যদি এই পিচের মধ্যে না থাকে তাহলে আমাদের রক্তের মধ্যে কিন্তু রক্ত বা অন্যান্য অন্ত্রে ক্যালসিয়াম, পটাশিয়াম এদের পরিমাণ বেড়ে যায়। তাহলে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এদের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কার কাজ বেড়ে যাবে? তখন বৃক্কের কাজ বেড়ে যাবে। বৃক্ক কি করবে? যে এগুলোকে রক্তের মধ্য থেকে, পাকস্থলীর মধ্য থেকে বা অন্যান্য জায়গা থেকে, যে সমস্ত জায়গাতে শরীরের রস বর্তমান সেখান থেকে কিন্তু এরা কি করবে? ওই ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোকে টানতে শুরু করবে। টেনে নিয়ে মূত্রের মাধ্যমে বা কিডনিতে পরিষ্কার করে দিয়ে তাকে মূত্রের মাধ্যমে বাইরে বের করে দেবে। তাহলে এই যে শরীরের মধ্যে কি থাকা উচিত? একটা পিএইচের নির্দিষ্ট সীমা যে 7 থেকে 8 থাকবে। এগুলোকে প্রথমে টানতে শুরু করে, যেমন যে সমস্ত অংশ আমাদের বেশি প্রয়োজন হয় না, বেশি প্রয়োজন হয় না বলতে যে যাদের বেরোলে আমাদের ক্ষতি সাধন হয় না, যেমন চুলের মধ্যে দিয়ে, চুল থেকে, নখ থেকে, তাহলে এই সমস্ত জায়গা থেকে সে প্রথমে সেই ক্যালসিয়াম, পটাশিয়ামকে টানতে শুরু করবে। এরপরে হচ্ছে যে শরীরের কিভাবে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা ক্ষতি সাধন করে। প্রথমত শ্বাসকার্যের মাধ্যমে। যে ধরো যে প্রশ্বাসের সময় আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি, নিঃশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। ধরো যে কোনো কারণে ও যদি কার্বন ডাই অক্সাইড বেশি ত্যাগ না করে, তাহলে কার্বন ডাই অক্সাইড বেশি ত্যাগ করে মানে কি আছে? শরীরের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে। আর আমরা কি জানি? শরীরের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে? জল। তাহলে এই দুটো বিক্রিয়া করে তৈরি করবে H2CO3। তাহলে এটা কি হবে? কার্বনিক অ্যাসিড। তাহলে শরীরের মধ্যে এক্সট্রা কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে গেল। তাই এই কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য আমাদের শরীরে কিন্তু অ্যাসিডের মাত্রা বেড়ে গেল। দ্বিতীয়ত বিভিন্ন নানা কার্যকলাপ, দৈনিক কার্যকলাপের ফলে কি হয়? যে আমাদের শরীরে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়। যেমন যদি আমি উদাহরণ দিয়ে বলি তাহলে বলবো যে আমরা অল্প ব্যথাতে কিন্তু ব্যথার ওষুধ খেয়ে নিই, খাই। তাহলে ওই ব্যথার ওষুধ খেলে কিন্তু আমাদের শরীরে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়। যেমন কারো হাতে পায়ে লেগে গেলে হঠাৎ করে, তাহলে সে ব্যথার ওষুধ খাবে। তাহলে ব্যথার ওষুধ যখনই খাবে তখন তার অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হবে। দ্বিতীয়ত যে আমাদের কখনো কখনো অতিরিক্ত যখন খেয়ে নিব তখন কি হবে? পাকস্থলীতে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড ক্ষরিত হয়, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ওই বেশি পরিমাণে যদি অ্যাসিড চলে আসে তাহলে কি হবে? আমাদের বুক জ্বালা করবে, গলা জ্বালা করবে, তাছাড়া আমাদের ঘাড়ে ভরবে।
ঢেকুর উঠে, ধোয়া ঢেকুর উঠবে, মুখটা টক টক হয়ে থাকবে, যেমন বমি 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 ভাব। তাহলে এতে কি হয় যে আমাদের শরীরে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাছাড়া কারো যদি পেট খারাপ হয়, যেমন তার ডায়রিয়া হয়ে গেছে, তার ডায়রিয়া যদি হয় তাহলে কি হবে যে তার অন্ত্রের মধ্যে উপস্থিত যেমন ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এগুলোতে কিন্তু পেপটিন থাকে, যেগুলো খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, পিচ্ছিল করতে ব্যবহার করা হয়। তাহলে এই সমস্ত জিনিসের কিন্তু অতিরিক্ত শরীর থেকে বেরিয়ে যায়। তাহলে ক্ষারের পরিমাণ যদি শরীর থেকে বেরিয়ে যায় বা কমে যায় তাহলে কি হবে, সেখানে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রে শরীরে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাছাড়া কেউ যদি বেশি পরিমাণে কাজ করে, বেশি পরিমাণে কাজ করবে, তাহলে বেশি পরিমাণে কাজ করলে কি হবে, এই পেশি কোষগুলো শিথিল হয়ে যাবে। এই পেশি কোষের মধ্যে কিন্তু আমাদের উপস্থিত আছে গ্লুকোজ। এই গ্লুকোজটা কি হবে, তখন গ্লাইকোজেনে পরিণত হবে। তাহলে গ্লাইকোজেনে যখন পরিণত হবে তখন কিন্তু সেটা আবার অ্যাসিডিক হয়ে যাবে। এবার যখন গ্লাইকোজেনে পরিণত হবে তখন অ্যাসিড বেড়ে যাবে। তাহলে অ্যাসিডের মাত্রা যখন বাড়বে তখন কিন্তু আমাদের হাতে বা পায়ে ব্যথা হবে খুব বেশি পরিমাণে। যে হিসাবে গ্লুকোজ গ্লাইকোজেন হবে সেই হিসাবে হাতে কিন্তু ব্যথা হবে। এরপরে যদি আমাদের খাওয়ার মাধ্যমে শরীরে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া বা অন্যান্য কোনো অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে, প্রতি ক্ষেত্রেই কোনো না কোনো কিছুর ভারসাম্য নষ্ট হচ্ছে। তাহলে সেই ভারসাম্য নষ্ট হওয়ার জন্য আমাদের দেহের ক্ষতি সাধন হয়। তারপরে মানসিক চাপ আছে, যে কেউ যদি অতিরিক্ত পরিমাণে টেনশন নিয়ে নেয়, মানসিক চাপ নিয়ে নেয়, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়। শেষ সমস্যাটা আছে যে আমাদের দেহে বৃক্কের যদি ক্ষতি সাধন হয়, কোনো কারণে যদি বৃক্কের কাজ করা বন্ধ করে দেয় তাহলে সেটাতে কি হবে যে আমাদের মূত্রের মাধ্যমে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড বেরোবে। তাহলে অ্যাসিড যদি আমাদের শরীর থেকে বেরিয়ে যায় তাহলে কি হবে, আমাদের শরীরে ক্ষারের মাত্রা বেড়ে গেছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আর আছে ধূমপান করলে, ধূমপান করলেও কিন্তু অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরের ক্ষতি সাধন হবে। তাহলে আমরা দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাহলে এই অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট থেকে বেঁচে থাকতে গেলে আমাদের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্যটা বজায় রাখতে হবে। যে সমস্ত খাদ্য উপাদানগুলো বললাম আমি, যে নিরামিষ জাতীয় খাদ্য, নিরামিষ শাকসবজি জাতীয় খাদ্য আমাদের 80% রাখতে হবে প্রতিদিনের রুটিনে, আর 20% রাখতে হবে মাছ, মাংস, ডিম বা আমিষ জাতীয় খাদ্য। তাহলে কিন্তু আমাদের দেহের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা পাবে। এতটাই পড়া 119 পেজ অবধি।